মনোজের মা বাবা খুব গরিব ছিলেন। পিতা দিনমজুরের কাজ করতেন এবং মা অন্যের বাড়িতে বাসন মাজার কাজ করতেন। কখনো কখনো স্কুলের মাইনার জন্য সকল ছাত্রছাত্রীদের সামনে তাকে বকুনি শুনতে হতো। এই বিষয় সব সময় তার বন্ধুরা ওর ওপর হাসতো। যদি মূল্য দেওয়ার সামর্থ্য তা থাকে তাহলে নাম কাটিয়ে দিন। কখনো কখনো সে খুব দুঃখ পেত। যখন সে খুব দুঃখ পেত তখন সে একদম চুপচাপ হয়ে যেত। ধীরে ধীরে সে অভাবকে নিজের ভাগ্য বলে মেনে নিয়েছিল। সে বড় হয়ে গেছিল, তার 12 ক্লাসের পরীক্ষা চলছিল। ঠিক তখনই তার মা অসুস্থ হয়ে পড়েন। তার ভীষণ জ্বর হয়েছিল। 1 সপ্তাহ পর্যন্ত জ্বর কমেনি। একদিন তার পুরো শরীর অসাড়গ্রস্ত হয়ে গেল। ঘরে কেউ রুটি বানানোর জন্য ছিল না। পুত্র, যদি দিনমজুরের কাজ করি তবে ঘর চলবে কিভাবে? তুমিও নিজের পড়াশোনার জন্য ব্যস্ত থাকো। ঘরের কাজ কিভাবে হবে? আমি ভাবছি তোমার বিয়ে দিয়ে দেব। ঘরে তোমার মায়ের দেখাশোনার জন্য একজন লোক চলে আসবে এবং রুটিও খাওয়া যাবে। বাবা, আমার পরীক্ষা চলছে এখন, তারপরে আমি বিবাহ করব। আপাতত আমি মায়ের দেখাশোনা করে নেব এবং রুটিও বানিয়ে নেব। তুমি একদম চিন্তা করো না। মনোজের পরীক্ষা শেষ হতেই তার পিতা অলকা নামের একটি মেয়ের সাথে মনোজের বিবাহ করিয়ে দিলেন। অলকা ঘরে এসেই সংসারের সমস্ত দায়িত্ব নিয়ে নিল। গণেশ চতুর্থীর উৎসব সামনেই আসছে। এমন সময় একদিন অলকা তার ঘরের ছাদে কাপড় শুকোচ্ছিল। ঠিক সেই সময় তার একজন প্রতিবেশী, অলকা, আজ আমার ঘরে গণপতির প্রতিষ্ঠা আছে। আজ থেকে আগামী 8 দিন আমাদের ঘরে পুজো হবে। তুমি তোমার বরের সাথে এসো, খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি আজ সমস্ত কাজ শীঘ্রই সেরে আপনার বাড়িতে চলে আসব। মনোজ দাদা এবং কাকাকেও বলে দিও। ঠিক আছে। সে নিচে এসে মনোজকে বলল, আজ রাগিনীর বাড়িতে গণপতির প্রতিষ্ঠা আছে। সে আমাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছে। চলো যাই। বাবাকে জিজ্ঞেস করে নাও। আমি ঘরে সকল কাজ শেষ করেই যাব। এর মধ্যে পিতাও ঘরে ফিরে এলেন এবং অলকা ও মনোজের কথা তিনি শুনে নিয়েছিলেন। মনোজ, অলকা ঠিকই বলেছে। যেদিন থেকে এসেছে কোথাও যায়নি সে। যাও, তোমরা দুজন চলে যাও, আমি তোমার মায়ের পাশেই থাকবো। অলকা এবং মনোজ রাগিনীর বাড়িতে চলে গেল। সেখানে অনেক লোকজন ছিল। মনোজ ও অলকা সেখানে চুপ করে একটি কোণে চোখ বন্ধ করে বসে পড়ল। পুজো শুরু হয়ে গেছিল। অলকা খুব সুন্দর গান গাইতো। তার গলা খুব মিষ্টি ছিল। গান গাইতে সে খুব পছন্দ করত। স্কুলে সব সময় সে সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হতো। তার ইচ্ছে ছিল যে সে একটি ভজন গাইবে। ঠিক সেই সময় ওম গণপতি নমো নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ, এই গানটির সুরে অলকা গভীর ভক্তিতে ডুবে গেল। অনেক ভজন কীর্তন হলো। সে রাগিনীর মাকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে, অলকা, তুমিও একটি ভজন করো। সে ভাবতে লাগলো, তিনি কি করে জানলেন যে আমি গাইতে চাইছি? তারপর সে চোখ বন্ধ করে সেই আগের ভজনটাই গাইতে শুরু করলো। তার সুরে এত মিষ্টতা ছিল যে সকল মানুষ তাতে মেতে ওঠেন। ভজন শেষ হতেই সকলে তার খুব প্রশংসা করলো এবং আরতি হওয়ার পর প্রসাদ নিয়ে তারা দুজনেই ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে এসে, হয়তো এটি গণপতির চমৎকার ছিল যে কাকি আমার মনের কথা বুঝতে পেরেছিলেন। মনোজ, চলো, আগামীকাল আমরাও আমাদের ঘরে গণপতির প্রতিষ্ঠা করি। তুমি তো আমার মুখের কথা ছিনিয়ে নিলে। পরের দিন মনোজ একটি গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে এলো। সকলে সেখানে বসে ভজন কীর্তন করলেন। যার রুক্ষ সূক্ষ্ম জুড়ত তা দিয়েই ভোগ দিত। একদিন, আজকে আমাদের ঠিকাদার আমাদের কর্মকর্তা বানিয়ে দিলেন। আজ তো তোমার মায়ের পটাও অনেকটা ঠিক লাগছে, পায়ের সামান্য নড়াচড়াও হচ্ছে। মাত্র 3 দিন হলো আমরা পুজো করছি, তাতেই সমস্ত কিছু ঠিক হতে শুরু করেছে। পুজো শেষ হয়ে গেল। আজ বিসর্জনের দিন। সকলে খুব উৎসাহিত ছিল। তারা দুজন বাপ্পার বিদায়ের ব্যবস্থা করছিলেন। গণপতি বাপ্পা মোরিয়া, আসছে বছর, তুমি তাড়াতাড়ি এসো। অলকা গেয়ে উঠল। জানি না কেন ওর চোখ জলে ভরে এলো। বিসর্জন হয়ে গেল। বাইরের কাজ ছেড়ে তারা দুজন ধীরে ধীরে ফিরছিল। পরের বার আমরা খুব আড়ম্বরে গণপতির প্রতিষ্ঠা আর ধুমধাম করে পূজা করব। আমি এটাই ভাবছিলাম, কিন্তু এত অর্থ কোথা থেকে আসবে? ঠিক সেই সময় কেউ একজন তাদেরকে ডাক দেয় এবং তারা পিছনে তাকিয়ে দেখে। মনোজ, আমার নাম সুশীল বক্সি।
তোমার পত্নীর ভোজন আমি ওই দিন শুনেছিলাম। সেই দিন থেকে রোজ আমি তোমাদের খুঁজে বেড়াচ্ছি। অলকা খুব সুন্দর গান করে। আমি একটা ছোট্ট ভজনের অ্যালবাম বানাচ্ছি। বাজেটটা খুবই কম। অলকা কি আমার অ্যালবামের জন্য ভজন গাইতে পারবে? মনোজ এবং অলকা দুজনেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আমরা আমাদের মা বাবাকে জিজ্ঞাসা না করে কিভাবে বলি? কত টাকা বাজেট আপনার? এখন তো আমি তোমাকে শুধু 1,00,000 টাকাই দিতে পারবো। যদি ভজন বিখ্যাত হয়ে যায় তাহলে আরো বাড়িয়ে দিতে পারবো। আগামীকাল সকালে বলছি। ঘরে এসে তারা তাদের পিতাকে এই খুশির খবরটা দেয়। মনোজ, এই সব কিছু গণপতির দয়া দৃষ্টি। এই দেখো, আজ তোমার মাও আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠেছেন। আগামী বছর আমরা গণপতির পুজো করব, খুব আড়ম্বরপূর্ণভাবে করব। বাবা, আমরাও এই ভেবেই আসছিলাম। ঠিক সেই সময় আমাদের মনে এই প্রশ্ন জাগলো যে অর্থ কোথা থেকে আসবে। ঠিক সেই সময় সুনীল বক্সী তার নিজের অ্যালবামে আমার ভজন গাওয়ার কথা বলেন। বাবার চোখ দিয়ে জল ঝরতে শুরু করে। সারা রাত মনোজ ও অলকা অস্থিরভাবে এপাশ ওপাশ করতে থাকে। পরের দিন সকালবেলায় সুনীল বক্সী এসে উপস্থিত হলেন। তিনি মনোজকে 10,000 টাকার বান্ডিল দিলেন। মনোজ, আমি খুব আশা নিয়ে এসেছিলাম। না না, আপনাকে গণপতি বাপ্পা আমাদের কাছেই পাঠিয়েছেন। অলকা অ্যালবামের জন্য ভজন অবশ্যই গাইবে। কিছুদিনের মধ্যেই অলকার ভজনের রেকর্ডিং শুরু হয়ে গেল। তার ভাগ্য বদলে গেল। সে একজন খুব বিখ্যাত ভজন গায়িকা হয়ে উঠল। তারপর সে প্রতি বছর নিজের বাড়িতে নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের নিয়ে গোটা সপ্তাহ খুব আড়ম্বরপূর্ণভাবে গণপতির পুজো করত। গণপতি ভগবানের কৃপায় তার মাও সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছিলেন। গণপতির প্রতিষ্ঠা ও পুজো তাদের জীবন পাল্টে দিয়েছিল। মুম্বাইয়ের একটি বস্তিতে সব জিনিস এলোমেলো হয়েছিল। সেখানে তখনই একটা বড় ঝড় এসেছিল। এক কোণে সুনিতা তার দুধের শিশুকে জড়িয়ে নিয়ে বসেছিল। তার স্বামী মদন মাতাল হয়ে মেঝেতে শুয়ে গড়াগড়ি দিচ্ছিল। তুমি শুনছো না যে আমি কি বলছি? বাইরে থেকে এলাম তো খেতেও দিচ্ছে না। 1 সপ্তাহ হয়নি বাচ্চার জন্ম হয়েছে, একটু তো সামলাতে দেও। তুই আবার যদি কথা বলিস তো। তোকে মারার জন্য উঠলো, কিন্তু আবার পড়ে গেল। চল গুড্ডু, খুব হয়েছে, আর আমরা এখানে থাকবো না। শুনো তো গুড্ডিকে কোলে নিয়ে নিল আর কিছু জিনিসের একটা পোটলা মাথায় নিয়ে আর গুড্ডুকে কোলে করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সুনিতা, এই সুনিতা, আরে মরে গেলি নাকি? কিছু খেতে দে, যা আছে তাই দিয়ে দে। পুরো ঘরে ও ঘুরতে লাগলো আর সুনিতাকে না পেয়ে, সুনিতা, কোথায় চলে গিয়েছিলে? কোথাও খুঁজবো, আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। আমার কি দরকার ছিল ওর উপরে হাত তোলার? ও পুরো ঘর খুঁজতে লাগলো খাওয়ার জন্য। রান্নাঘরে 4-5 রুটি ছিল আর তরকারি ছিল। ও ভর পেট খেয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু সুনিতা কোথাও পেল না। ও নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি তো ছেড়ে দিয়েছি, কিন্তু যাব কোথায়? রাতের অন্ধকারে কোথায় যাব? বাড়ি ফিরে যায়, তখন সকালও হয়ে যাবে। ঘর যখন পৌঁছলো তখন ও দেখলো একটা ওর বাড়ির সামনে একটা খুব সুন্দর পালং রাখা আছে। এই পালংটা তো খুব সুন্দর, আমার গুড্ডু এখানে আরাম করে শোবে। এটা ভেবে ও ঘরের ভেতরে গেল আর গুড্ডুকে মাদুরে শুয়ে দিয়ে তাড়াতাড়ি বাইরে থেকে খাটিয়াটা নিয়ে বেরিয়ে নিয়ে এলো। তখনই মদন উঠে পড়ল। সুনিতাকে দেখেই, সুনিতা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজলাম, কোথাও দেখতে পাচ্ছিলাম না। ভেবেছিলাম লাথি চাটা খাবার থেকে কি ভালো আমার আর গুড্ডুর প্রাণ চলে যাওয়া, কিন্তু গুড্ডুর মুখটা দেখে মনটা পাল্টে গেল। আরে পাগলি, তুই কেন চলে গেলি? আমি কি জেনে বুঝে এরকম করি? কাল তো একজনের ছেলে হয়েছিল বলে তাই একটু বেশি মদ খাইয়ে দিয়েছিল। সব পুরুষেরা কি তোমার মতো তোদের বউকে মারধর করে? তুমি এটা চিন্তা করনি যে মাত্র 1 সপ্তাহ আগে গুড্ডি জন্মেছে? আমি রোজ তো খাই না। আচ্ছা, আমাকে মাফ করে দাও, আমি কান ধরে ক্ষমা চাইছি। এখন তো ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার গায়ে হাত দেব না। আচ্ছা ছাড়ো, আমি গুড্ডুকে শুয়ে খাবার বানাচ্ছি। তুমি স্নান করে তৈরি হয়ে নাও, কাজে যাবে না নাকি? না, আজ কাজে যেতে ইচ্ছে করছে না। এই খাটিয়াটা একটু ঠিক করে রেখে দাও তো। এটা কোথা থেকে আনলে? এ তো খুব সুন্দর খাটিয়া। জানি না, বাড়ির বাইরে পড়েছিল, আমি তুলে এনেছি। দুজনে মিলে খাটিয়াটা ঘরের এক কোণে ঠিক করে রেখে দিল। সুনিতা ওর ওপর নিজের একটা পুরনো শাড়ি পেতে দিল আর গুড্ডিকে খাটের ওপর শুইয়ে দিল। আর গুড্ডুকে বলল, আমাদের কপালে তো একটাও খাটও নেই, আর এই বড় লোকের বাচ্চাদের মতো পালঙ্কে শুয়ে আছে।
তখনই ওর ঘরে একটা আওয়াজ হলো, আর আরো একটা পালং ঘরে চলে এলো। আরে এটা কোথা থেকে এলো? এটা তো কত আরাম করে বালিশ আর গদি আছে। বসে দেখো কত নরম। এত ছোট ঘরে পালং রেখে তার তো কোনো জায়গাই থাকবে না। বড় ঘর হলে কত ভালো হতো। 2 সেকেন্ডের জন্য মনে হলো ভূমিকম্প হচ্ছে, আর তীব্র একটা ছটা এলো। ওদের ঘর একটা বড় ঘরে বদলে গেল। শোনো, তুমি এত রাতে কোনো জাদু টাদুর শিখে এলে নাকি? আরে আমি তো সারা রাত ঘুরছিলাম। আমার মনে হচ্ছে এই পালং কোনো জাদু নয় তো। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। পালং যদি জাদুই হয় তাহলে তো আমাদের কাছে অনেক ধন দৌলত এসে যাবে। আরে আরে, এটা কি? কোনো টাকা কোথা থেকে এলো? দেখো, গুড্ডুর খাতিয়াতে তো টাকার নোটের গাড়ি হয়ে গেছে। নোট দেখে সুনিতা বলল, আরে বাবারে, আমরা তো বড় লোক হয়ে গেলাম। আর তো আমার কোথাও কাজ করার কোনো দরকার নেই। এই টাকা দিয়ে আমি একটা সিমেন্ট আর ইটের দোকান খুলবো। দোকান ভালো চলবে, আর এই পালং সুনিতা সব ইচ্ছে পূরণ হয়ে যায়। একদিন মদন সারা রাত বাড়ির বাইরে থাকলো। পরদিন সকালে এসে দরজা ঠকঠক করলো। দেখো সুনিতা, কিছু বলো না, আমি সত্যিই খুবই লজ্জিত। আজ পুরনো বন্ধুদের সাথে দেখা হলো, ওরা জোর করে আমাকে বসিয়ে দিল। আমি বারণ করতে তারা বলল, একান্ত মদন বড়লোক হয়ে গেছে, আমাদের সাথে বসবে কেন? না না, তা না, আমার বাচ্চা খুবই ছোট, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কিন্তু সবাই এটা মেনে নিল না। মদন, আমি তোমার বাহানা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। তুমি কিছু টাকা দিয়ে ওদের ছাড়িয়ে দিতে পারতে। সারা রাত ওখানে থাকা কি তোমার খুব প্রয়োজন ছিল? আচ্ছা ছেড়ে দাও, আমি স্নান করে আসছি, আমাকে খেতে দাও। গুড্ডুকে শুয়ে দিয়ে আসছি, তবে তো খাবার বানাবো। মদন খুব রেগে গেল, আর ওই খাটিয়ার ওপরে একটা লাথি মেরে বলল, নে, এই ভূতের জন্য তুই এত মেজাজ দেখাচ্ছিস তো, এখনই এটাকে বাইরে ফেলে দিয়ে আসছি। মদনের লাখো চেষ্টাতেও খাটিয়াটা তার জায়গা থেকে একটুও লড়ল না। সে চেঁচিয়ে বলতে লাগলো, আজ তো তোর রক্ষে নেই, খুব ফটর ফটর করছিস। হঠাৎই তার হাতে একটা ঝটকা লাগলো, যেন কোনো অদৃশ্য শক্তি ওর হাতটা মুচকে দিল, আর যন্ত্রণায় ছটফট করতে লাগলো। সুনিতা, ওকে বলো আমার হাত ছেড়ে দিতে। আমি বুঝে গিয়েছি এই খাটিয়া তোমাকে আমার মতো মাতালের হাত থেকে বাঁচাতে এসেছে। আমি মরে যাব, শুধু শুধু আমাকে ক্ষমা করে দাও। আমি কি করব? যেমন করবে তেমনই ফল পাবে। সুনিতা, আমাকে ক্ষমা করে দাও, আমার গড্ডুক দিব্যি, আর কখনো এরকম করব না। মদন, এই শেষবার আমি বলে দিচ্ছি, খাটিয়া খাটিয়া এ তার ভুলের জন্য অনুতপ্ত। ছেড়ে দাও ওকে। মদনের হাত মুক্ত হয়ে গেল। এরপর মদন একদম শান্ত হয়ে শুয়ে পড়ল। সেদিনের পর থেকে মদনের সমস্ত রাগ আর নেশা দুটোই চলে গেল। এখনো সোজা বাড়িতেই আসে, সুনিতার গুড্ডুকে সময় দেয়। সবাই খুশিতে থাকলো। আস্তে আস্তে 1 বছর পেরিয়ে গেল। মদনের পাশেই গজধরের সিমেন্টের দোকান ছিল। আগে ওর দোকান খুব চলতো, কিন্তু যবে থেকে মদন দোকান খুললো তবে থেকে ওর দোকান আর কেউ গেল না। একদিন গজধর তাকে বলল, মদন, তুমি এখান থেকে তোমার দোকান সরিয়ে নাও, নয়তো আমি তোমার দোকানে আগুন লাগিয়ে দেবো। কেন সরাবো? আমি নিজের টাকায় দোকান করেছি। ঠিক আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল একটু বাঁকাতেও আমি জানি, বুঝলে? ও ধমক দিয়ে চলে গেল। মদন যখন দোকান বন্ধ করে ফিরে এলো তখন খুবই চিন্তিত হয়ে পড়ল। কি হলো? তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন? মদন সুনিতাকে সব কথা বলল। গজধর ওর পেছন পেছন এসে জানলার বাইরে দাঁড়িয়ে ওদের সব কথা শুনলো। যদি সত্যি সত্যি ও রাগের চোটে আগুন লাগিয়ে দেয় তাহলে আমরা বরবাদ হয়ে যাব। কত টাকা লাগিয়েছি এই দোকানটাকে। তুমি চিন্তা করো না, ওই গজধরকে ভয় পাবার কোনো দরকার নেই। আমাদের জাদু খাটি আছে না, ও তো কিছু ক্ষতি হতে দেবে না। এই মহিলা কোনো জাদু খাটিয়ার কথা বলছে, একটু দেখি তো সেটা। ও জানলা দিয়ে উকি মেরে ওদের ঘরে তাকালো। একটা খুব সুন্দর খাটিয়া দেখে অবাক হয়ে গেল। ও ওখান থেকে ফিরে এলো, কিন্তু ওই খাটিয়াটা তার চোখকে বশ করে দিয়েছিল। পরের দিন ও মদনের দোকানে গিয়ে, এখনো পর্যন্ত তো তুমি তোমার দোকান বন্ধ করার ব্যাপারে চিন্তা করেছো। আমি দোকান বন্ধ করতে পারবো না, তোমার যা করার করে নাও। ঠিক আছে, কিন্তু তারপর আমাকে কিছু বলতে পারবে না। ও মনে মনে একটা কিছু ঠিক করে নিল। তাড়াতাড়ি ও একজন লোক ওদের বাড়িতে পাঠালো। ওই লোকটি সুনিতার দরজায় কড়া নাড়ল। আপনাদের দোকানে আগুন লেগেছে, তাড়াতাড়ি চলুন। এবার তো মজা আসবে, চলো তাড়াতাড়ি ওদের ঘর থেকে খাটিয়াটা তুলে আনি। ওরা খাটিয়াটা নিয়ে তাদের গাড়িতে রাখলো।
এবং তার বাড়িতে এনে ঘরের এক কোণে রেখে দিয়ে আবার দোকানে চলে গেল। সুনিতা যখন দোকানে গেল সেখানে সবকিছু ঠিকঠাক ছিল। মদন তাকে দেখেই, আরে তুমি এখানে, সবকিছু ঠিক আছে তো? মনে হচ্ছে আমাদের কেউ বোকা বানিয়েছে। ও মদনকে সব কথা বলল আর ফিরে এসে দেখলো খাটিয়াটা চুরি হয়ে গেছে। সুনিতা মেঝেতে বসে পড়ল আর কাঁদতে লাগলো। গজধর যখন দোকান বন্ধ করে বাড়ি ফিরল তখন খাটিয়াকে, এই জাদু খাটিয়া, দেখা তোর জাদু, আমাকে অনেক টাকা পয়সা দিয়ে দে। তখন খাটিয়া একটা মোটা লাঠি বের করে গজধরকে মারতে লাগলো। গজধর চেঁচাতে লাগলো কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পেল না। যখন মার খেতে খেতে ও আধমরা হয়ে গেল তখন খাটিয়া নিজে নিজেই চলতে চলতে সুনিতার বাড়ির ভেতরে চলে গেল। আরে গুড্ডু, জাদু খাটিয়া এসে গেছে। কোথায় চলে গেছিলে তুমি? আমি ভেবেছিলাম তোমাকে কেউ তুলে নিয়ে গেছে। সে গুড্ডুকে খাটিয়াতে শুইয়ে দিল। মদন আসতেই ও বলল, তুমি জানো আমি বাড়ি এসে দেখি খাটিয়াটাকে উঠিয়ে নিয়ে গেছিল, কিন্তু এখন যে নিজেই নিজেই ফিরে এসেছে। মদন দোকানে গজধরের এক চাকর যে মাঝে মাঝেই আসতো সে এসে বলল, মাদান ভাই, খুব আশ্চর্যের কথা, গজধর ভাই কোত্থেকে একটা খাটিয়া কিনে এনেছে। ওকে কিছু বলছে তখন খাটিয়া লাঠি বের করলো আর গজধর ভাইকে খুব মারলো। ও হাসপাতালে পড়ে আছে। মদন বাড়ি ফিরে এলো, এসে বলল, আমি জানতাম ওই খাটিয়া গজধারি নিয়ে গিয়েছিল, ও হাসপাতালে পড়ে আছে। চলো, আমাদের জাদু খাটিয়া পেয়ে গিয়েছি। আমাদের জন্য এটাই যথেষ্ট। গজধর যা করেছে তার ফল সে পেয়েছে।